শুক্রবার রাত্রি ৯টা অনিডারি ও বন্ধুরা সোসাইটির পডাড্ডা পম্পা সুর। একজন যদি দর্শন বা পূজা হয়, আরেকজন হচ্ছে তারুণ্য। তারুণ্য যৌবন, সেটাই। যারা সত্যিকারের শিক্ষিত, শিক্ষা বলতে আমি বলছি না কলেজ বা ইউনিভার্সিটির শিক্ষা, যারা অন্তরের শিক্ষিত তারা কিন্তু কোনোদিন এরকম বিভেদ করবে না। আমার মনে হয় যে নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে অনেক বেশি ভার্সেটাইল ছিলেন, অনেক বহুমুখী প্রতিভা। শুধু সঙ্গীতটাকে যদি আমি ট্রেনে তুলে নিতে এসেছিলেন শিয়ালদা স্টেশনে, তখন ওনার ওখানে দাঁড়িয়ে দেখছেন যে ঢাকা মেল তখন ছাড়বে করছে। আচ্ছা। এবার ওনার তখন মনে পড়েছে, আরে দিলীপ বলেছিল ঢাকাতে একটা মেয়ে আছে যে নাকি খুব ভালো গান গায়, উনি ঢাকা মেলে উঠে বসেছেন। রবীন্দ্রনাথের সঙ্গে আমি খুব মিল পেলাম। আমার বেশ মনে পড়ছে একদিন আমার জীবনের মহা অনুভূতির কথা। আমার ছেলে মারা গেছে, আমার মন তীব্র পুত্র শোকে যখন ভেঙে পড়েছে, ঠিক সেই দিনই সেই সময় আমার বাড়িতে হাসনো হানা ফুটেছে। আচ্ছা, তুমি কি দুজন নক্ষত্র, এর আলো কম ওর আলোর বেশি, এটা বলতে পারো? এমন শুধু তোমাকে পেতে চাই, এই মন শুধু তোমাকে পেতে চাই। আমি ভাই খেপা বাউল, আমার দেউল আমারই আপন দেহ। আমি ভাই খেপা বাউল, আমার দেউল আমারই আপন দেহ। আমারে প্রাণের ঠাকুর, আমারে প্রাণের ঠাকুর নহি সুদূর অন্তরে মন্দিরে গেহ। আমি ভাই খেপা বাউল, আমার দেউল আমারই আপন দেহ। এই গানটার মধ্যে, এই গানটা যখন আমি গাই তখন আমি একটা একটা অদ্ভুত দর্শন পাই। সেটা হচ্ছে এই যে বেদান্ততে যে বলে যে আমাদের ঈশ্বর আমাদের মধ্যেই বাস করেন, ঈশ্বর আমাদের দেহেরই অংশ। দেখো কথাগুলো, আমি ভাই খেপা বাউল, আমার দেউল আমারই হেই আপন দেহ। মানে এই যে দর্শনের কথাগুলো আমরা যদি ইয়েতে পড়ি, এখানে সে থাকে সকল সুখে সকল দুঃখে আমার বুকে অহরহ, কভু তাই প্রণাম করি, কভু তাই প্রণাম করি বক্ষে ধরি, কভু তারে বিলাই স্নেহ। আমি ভাই খেপা বাউল। তাহলে এই বাউলের যে দর্শন, বাউলের দর্শন কিন্তু তাই, বাউলের দেহ মন সবকিছু কিন্তু ঈশ্বরে সমর্পিত। এই যে এটা আমরা রবীন্দ্রনাথের গানেও পাই, এই একই দর্শন। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে, আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। আমি তাই হেরি তাই সকলখানে, প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। দেখো দুটো দর্শন কিন্তু একদম দুটো দর্শনই এক। সেই সময় এইটা আমি বলছি 1920 দশক আর কি, 19বিংশ শতাব্দীর 20 দশক। সেই সময় মেয়েদের হারমোনিয়াম বাজিয়ে গান করা মানে লোকে তো ভালো করে নিত না। তো নজরুল যে আসতেন, এবার এই গানের যে আড্ডা বসতো ওনার বাড়িতে, সেটা হয়তো বিকেল 4টে থেকে বসেছে, রাত্রি 10টা অবধি চলছে। এরকম একটি দিনের ঘটনা উনি লিপিবদ্ধ করেছেন। সেটা হচ্ছে রাত্রি 10টা বেজে গেছে, তা প্রতিভা সোমের বাবা বলছেন যে এরপরে আপনি যাবেন, যে ঘোড়ার গাড়ি পাবেন না, আমি বরং সাইকেল নিয়ে ঘোড়ার গাড়িটা ডেকে আনি। নজরুল বলছেন আরে দূর, আমি তো এমনি চলে যাব। তখন উনি আর ভীষণ ইয়ে করে উনি বেরিয়ে পড়েছেন। বেরিয়ে পড়ার পরে
তারপরে হঠাৎ করে মানে ওনারা খুব একটা হইচইয়ের আওয়াজ পেয়েছেন। ওনারা ছুটে গিয়ে দেখেন 4-5টা গুন্ডা ওনাকে, নজরুলকে মারছে, আচ্ছা যাতে কেন উনি ওকে গান শেখাতে আসেন। আচ্ছা। এটা কিন্তু হিন্দু মুসলমান নয়, এটা কোনো হিন্দু মুসলমান নয়, যারা মারছে তার মধ্যে মুসলমানও আছে, হিন্দুও আছে। মানে নারীদের ওই অবগুণ্ঠনটা কেন খোলার চেষ্টা করছে, হ্যাঁ, এইটাই বিষয়। এইবার এইটার জন্য মানে খুব দুঃখের বিষয় যে প্রতিভা বসু লিখছেন যে আমার খুব মানে খারাপ লেগেছিল, ওনাকে ঢাকা ছেড়ে চলে যেতে হয়েছিল। পরবর্তীকালে উনি যখন প্রতিভা বসু অল ইন্ডিয়া রেডিওতে আর গ্রামাফোন কোম্পানিতে আসতেন রেকর্ড করতে, তখন নজরুল গীতি অনেক উনি রেকর্ড করেছিলেন। আর এই নজরুল তখন তার ট্রেনার হিসেবে প্রথমে নজরুল তো আকাশবাণীতে ছিলেন। হ্যাঁ, এই প্রতিভা বসুর ট্রেনার হিসেবে প্রথম ঢোকেন। ওকে। তারপরে আকাশবাণী আর গ্রামাফোন কোম্পানি ওনাকে পুরো গ্রাস করে নিল। এই যে ফরমাইশি গান লিখতে 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 কখন যেন ওনার মানে ইয়েটা হারিয়ে গেল, ওনার যে অরিজিনালিটিটা, মাটির যে জায়গাটা, হ্যাঁ অরিজিনালিটিটা খানিকটা হারিয়ে গেল। বলছি আসলে রবীন্দ্রনাথ নজরুল যদি একবার আমরা ঢুকে যাই তাহলে একটা অতিথিকে ডেকে এনে না তাকে প্রায় অপমানই করা হয় বলা যেতে পারে, কারণ অতিথিকে ডাকছি দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, অথচ অতিথি সম্পর্কে কিছু বলার সুযোগই পেলাম না। এই যে তোমার ছেলেবেলা থেকে মেয়েবেলা থেকে এত লড়াই, তারপরে চাকরি, তারপরে গান, এখন তুমি আবার একটা সরকারি চাকরি প্রস্তুতি কেন্দ্রের মানে কর্ণধার এবং মানে প্রধান একজন চরিত্র বলা যেতে পারে। গ্রেট বাস্কেট ক্যারিয়ার নামে তুমি যে সংগঠনটা মানে শিক্ষা প্রতিষ্ঠানটা চালাচ্ছ, এত কিছু করা মানে এই তো একটা বিশাল একটা ব্যাপার। মানে একজন নারী, এটা একটা উদাহরণ অন্তত আমাদের কাছে আমার যেটা মনে হয়। যদি শুধু গানকেই আমি দেখি, এই যে তোমার তুমি বিহাই করেছো আকাশবাণীতে, তুমি একটা রেকর্ডও করেছো বোধহয়, একটা না অনেকগুলো করা হয়ে গেছে। তো দূরদর্শনেও গান গেয়েছি, অনেকগুলো চ্যানেলেও গান গেয়েছি। এই যে দেখো তুমি খুব ভালো বলো, কবিতা হোক বা ভাষ্য হোক সেটা আমরা তো জানলাম, গানও এদিকে আছে, পড়াশোনা। তোমাকে কে উৎসাহ দিল, মানে কিভাবে মনে হলো তো যে তুমি গানটাকে বেছে নিতে পারলে, মানে কে এই স্ফুলিঙ্গটা জ্বালালো বা দেখতে পেয়েছিল যে আলটিমেটলি পম্পা সুর সঙ্গীত জগৎ একটা এই ধরনের মহিরুহ হবে, এই এই স্ফুলিঙ্গটা তোমাকে কে জানিয়ে দিয়েছে? হ্যাঁ, এইখানে আমি আবার একটা গল্প বলি, দারুণ মানে মানে অভিজ্ঞতা। সেখানেও কাজী নজরুল ইসলাম। আচ্ছা। যেমন আমি যখন খুব ছোট, 5 বছরেও কম বয়স আমার, তো তখন আমার বাবা যে কলেজে পড়তেন আর কি, সেই কলেজে একটা রিইউনিয়ন হচ্ছিল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের। বাবা আমাকে নিয়ে গেছেন, সেখানে সুপ্রভা বসু গান গাইতে এসছেন। আচ্ছা। সুপ্রভা বসু ছিলেন হচ্ছে মানে একদম মা ধরনের একজন মহিলা। তখন তো অনেক বয়স তার মানে। হ্যাঁ, এইবার সেই তখন উনি ওইখানে কাবেরী নদী জলে কে গো বালিকা গাইছেন। আচ্ছা। আর উনি মাথা নেড়ে এত সুন্দর গাইছেন টান টান দিয়ে, আমি সেই 4 বছরের মেয়ে, আমি না অভিভূত হয়ে শুনছি যে একটা গানকে কিভাবে রচনা করা যায়। আমি সেই দিন, আমার মা গান করতেন, তা আমার মা আমার গানের প্রেরণা অবশ্যই অবশ্যই। আমার মা অখিল বন্ধু ঘোষের ছাত্রী ছিলেন। আচ্ছা। তা আমার মা যখন ইয়ে করলেন, মানে মা গান শেখাতেন আমাকে, আমি ভুলভাল সুরেই গান গাইতাম আর কি। বাড়ি এসে মাকে বললাম যে তুমি এরকম গান শেখাতেই পারো না, আমি ওই রকম গান শিখতে চাই, আমি এইসব গান শিখবো না। তা মা, আমার মনে আছে সেই রবিবার দিন উনুনে জল ঢেলে আমাকে নিয়ে বেরোলেন গানের স্কুল খুঁজতে। স্কুল বলতাম আমি, তা সেই স্কুল খুঁজে আমাকে একজনের কাছে ভর্তি করলেন ক্লাসিক্যাল শিখতে। তখন আমাদের মধ্যে এটা ছিল, ক্লাসিক্যাল না শিখলে গান শেখা হয় না। তো সেই গান ক্লাসিক্যাল শিখতে ভর্তি হলাম। মাস্টারমশাই অত্যন্ত কড়া ছিলেন। মাস্টারমশাই বলতেন যে আগে তৈরি হও, তারপরে কোথাও গান করতে যাবে।
উনি আমাকে দুটি গান শিখিয়েছিলেন। একটি হচ্ছে রবীন্দ্রসঙ্গীত তাই তোমার আনন্দ আমার পথ, আর একটি নজরুল গীতি দূর দীপবাসিনী। এই দুটি নিয়ে আমি কিন্তু 5 বছর ইয়ে করেছি, ঘষে গেছি। 5 বছর আমাকে আর অন্য কিছু গান তখন শেখায় বল লাগতো না? কেন? কত বলতাম মাস্টারমশাই, আরে একটা গান, আচ্ছা বললে একটা ভজন শেখাতেন, কিন্তু তার নিচে উনি নামেননি। কিন্তু আমার ইয়ে ছিল যে আমার কাছে গানটা এতটাই ছিল যে আমি বাবাকে বলতাম পুজোর সময় আমার ইয়ে চাই না, যখন তখন রেকর্ড প্লেয়ারের যুগ, লং প্লেইং রেকর্ড, এসপি, এলপি আর এসপি বলতো। তা বাবাকে বললাম, বাবা আমার পুজোয় জামা চাই না, আমাকে একটা রেকর্ড প্লেয়ার কিনে দাও। বাবা বললো যে থাক অনেক দাম। বাবা প্লিজ, বাবা প্লিজ, বাবা প্লিজ করে বাবার কাছ থেকে একটা রেকর্ড প্লেয়ার প্রথম এলো। তখন তোমার কোন ক্লাসে পড়া? 4 হবে। ও বাপরে, ওই সময়টাই তোমার রেকর্ড প্লেয়ারের ইচ্ছে জন্মালো? হ্যাঁ, এইবার বাবা রেকর্ড প্লেয়ার কিনে দিলেন। মাস্টারমশাই তো গান শেখাবেন না, এবার আমাকে তো গান শিখতে হবে, কারণ ওই গানগুলো তো আমাকে টানে। সঙ্গীত শিক্ষার আসর চলতো, সঙ্গীত শিক্ষার আসর শোনার জন্য গান খাড়া করে বসে থাকতাম। সঙ্গীত শিক্ষার আসরে তখন শেখাতেন পঙ্কজ মল্লিক, ওনার কাছ থেকে আমি অনেক গান শিখেছি, অনেক রবীন্দ্রসঙ্গীত ওনার কাছ থেকে তোলা। তারপরে এলেন সুচিত্রা মিত্র, কণিকা বন্দ্যোপাধ্যায়, ওনাদের কাছ থেকে শিখলাম। তারপরে আমি এই বাবা রেকর্ড কিনে দিলেন। আমার ইয়ে ছিল বাবা বছরে 2টো রেকর্ড কিনে দেবেন, আমার সঙ্গে বাবার চুক্তি ছিল। আর আমাকে যে যা দিতে আসতো আমি বলতাম আমার পয়সা দাও, পয়সা দাও, জানো না আমি পয়সা জমিয়ে রেকর্ড কিনবো এবং সেই রেকর্ড থেকে গান তুলবো। এইভাবে গানের আমার শুরু। সঙ্গীত প্রভাকর এই যে একটা ডিগ্রি এলাহাবাদ প্রয়াগ সঙ্গীত সমিতি থেকে দেয়া হয়, এটা 6 বছরের একটা কোর্স। এইটা আমি আমার 15 বছর, আমি যখন ক্লাস 8-এ পড়ি, আই থিঙ্ক তখন আমার 13 বছর 14 বছর বয়স, আমার সঙ্গীত প্রভাকর হয়ে গেছে। এবং একটা সাবজেক্টে না, 2টো সাবজেক্টে, খেয়াল এবং রবীন্দ্রসঙ্গীত। তারপরে আমি ক্লাসিক্যালটাই করছিলাম, তার সাথে রবীন্দ্রসঙ্গীত শিখতে ভর্তি হলাম। টপ্পাটাও অসাধারণ গাও। কারণ অনেকেই জানে না, টপ্পার সঙ্গে তো আমি মোহিত হয়ে গিয়েছি। তারপরে যাই হোক পড়াশোনার দিকে চলে গেলাম খানিকটা। এইবার আমার যখন বিয়ে হয়ে গেল, তারপরে আমার মনে হলো আমার নজরুল গীতি শেখা হয়নি। তখন আমি নজরুল গীতি শিখতে ভর্তি হলাম। প্রথম ভর্তি হয়েছিলাম আমি অধীর বাগচি মহাশয়ের কাছে, উনি রিসেন্টলি দেহ রাখলেন। তারপরে সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়ের, তিনি নজরুলের ডাইরেক্ট ছাত্র। সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়ের ছাত্র রাজেন দেবনাথ, উনি আমাকে অনেক মানে অল্পশ্রুত নজরুল গীতি শিখিয়েছেন। তারপরে শিখলাম আমি রাজেন দেবনাথের পরে সুপ্রকাশ চাকি। সুপ্রকাশ চাকি উনিও রিসেন্টলি দেহ রাখলেন। সুপ্রকাশ চাকিও তাই, আমাকে যে কত নজরুল গীতি শিখিয়েছেন। আর নজরুলের, এই যে রাজেন দেবনাথের কথা বললাম, উনি আমাকে নজরুলের গানের আত্মাটা মানে শিখিয়েছেন। একটা গান গাইতে গেলে সেটা যদি আত্মায় না আসে না, সেই গান কিন্তু মানে পূর্ণতা পায় না। রবীন্দ্রনাথের একটা কবিতা আছে যে যত না গায় গায়ক তার চেয়ে বেশি শোনে শ্রোতা, গাহিছে কাশীনাথ নবীন যুবা, তাতে একটা লাইন আছে, আমার লাইনটা মনে নেই, আমি ভীষণ স্মৃতিশক্তি আমার খুব দুর্বল। তা এই হচ্ছে আমার নজরুল গীতির জার্নি। রবীন্দ্রসঙ্গীতের জার্নি আলাদা আছে। আমি সবসময় চেষ্টা করি গানটা নিজের আত্মার মধ্যে আগে নিতে। আমি যখন সঙ্গীত শিক্ষার আসরে গান শিখতাম, সেই সময় সুবিনয় রায় একসময় গান শেখাতেন। সেই সময় সুবিনয় রায় একটি উক্তি করেছিলেন, একটা গান 100 বার, অন্তত 100 বার না গাইলে সেটা আত্মীকরণ হয় না। তা আমার মাস্টারমশাই যিনি প্রথম ছিলেন, গৌরাঙ্গ গুহা ঠাকুরতা তার নাম ছিল, তিনিও তাই বলতেন যে একটা গান যদি বার 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 না গাও তাহলে তার ভেতরে তুমি ঢুকতে পারবে না। যেমন একটা বই বার 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 না পড়লে তুমি তাকে মুখস্থ হবে, গানটা মুখস্থ হয়ে যাবে, আত্মস্থ হবে না। আমরা প্রায় শেষ অংশে চলে এসেছি, কিন্তু আমার মনে 3 দিন আলোচনা করলে ভালো হতো। মানে কি দেখো, তার জীবন, প্রমীলা, নার্গিস,
অনেক কিছু আমি আড্ডা মারবো বলে ভেবেছিলাম, কিন্তু কিছুই হলো না। তবু তোমার কথাই আমি ফিরে আসি। আমার হয়তো উচিত ছিল যে তোমার সম্পর্কেও কিছু আলোচনা করার, কিন্তু নজরুল আর রবীন্দ্রনাথ এমনই একজন সূর্য আর চাঁদ, যে আমরা ঢাকা পড়ে না, গেলাম। সূর্য চাঁদকে আমি প্রতিবাদ করছি, আমি বলবো দুজন সূর্য। হ্যাঁ, আমিও তাই চাই, কিন্তু যেখানটাতে রবীন্দ্রনাথ প্রবন্ধ সাহিত্য গদ্য যে স্তরে নিয়ে গিয়েছেন, আমি বারবার বলছি গানটাকে আমি ফিল্টার করে নিচ্ছি, কিন্তু আমি যদি তার নজরুলের প্রবন্ধ, উপন্যাস, এগুলো যদি আমরা পড়ি, আমরা পড়িনি, পড়ানো হয়নি সেটা, আমরা পড়িনি, যাই হোক, কিন্তু সেই জন্য আমি ওই জায়গাটাতে রবীন্দ্রনাথের ব্যাপ্তিটা গোটা জগৎ জুড়ে, কিন্তু নজরুলকে আমি ইউরোপে গেলে পাবো না, ব্যাপারটা ওইটাই, আমি সেইখানটাতেই বলতে চাইছি আর কি। তো যাই হোক, আচ্ছা বৌদি, তুমি তো আকাশবাণীর বিহাই শিল্পী। এই যে আমরা শুনি না বিহাই এআই, মানে বিষয়টা একটু আমি বুঝি না বলে তুমি যদি একটু বলো। আকাশবাণী, আকাশবাণী তো সবাই জানেন যে আকাশবাণী নামটাও দেওয়া রবীন্দ্রনাথের। তা আকাশবাণী হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যেখানে আমি যেদিন প্রথম ঢুকেছিলাম আমার মনে হয়েছিল যে এইখানকার প্রত্যেকটা ধুলিকে আমি সাষ্টাঙ্গে নিজের গায়ে মেখে নিই, কারণ যারা এখানের এই ধুলোটার এই মেঝেটার উপর দিয়ে, হ্যাঁ, মেঝেটার উপর দিয়ে যারা হেঁটে গেছেন, আমি তাদের পায়ের নখের ধুলিকণার যোগ্য নই, কিন্তু হ্যাঁ, এইখানে আমার জীবনের, আমি এখানে আমার জীবনকে একটু টানছি এই কারণে যে আমার জীবনে গানটা গৌণ হয়ে গিয়েছিল, আমার প্রফেশনে অন্য ছিল বলে গানটা একটু গৌণ হয়ে গিয়েছিল। আমার কাছে আমার টার্গেট ছিল আমি একদিন আকাশবাণীর শিল্পী হব। তা আকাশবাণীর শিল্পী আমি আমার অনেক জীবনের শেষের দিকে এসেই হলাম। যখন আকাশবাণীতে প্রথম অডিশন দিতে হয়, আকাশবাণীর অডিশন একটা বেশ ভারী জিনিস, সেখানে যারা অডিশন নিতে আসেন তারা সবাই প্রথিতযশা শিল্পী, তারা আর এতখানি এটা স্বচ্ছ যে এখানে অডিশন দেওয়া বেশ শক্ত। শুধু তানপুরা এবং তবলা ছাড়া আর কিচ্ছু ব্যবহার করা হয় না, হারমোনিয়ামের ব্যবহার নেই। অডিশন দিতে গেলে প্রথমে একটা অ্যাপ্লিকেশন তো করতেই হয়, সেসব তো আছেই। অডিশনের রুমে আমাদের নাম বলা যায় না, আমাদের একটা নম্বর দেওয়া হয়, এবং যারা অডিশনটা শুনছেন তারা আমাদের দেখতে পান না, আমরাও তাদের দেখতে পাই না, তারা জানেন না কার অডিশন নিচ্ছেন, আমরাও জানি না কে আমাদের অডিশন নিচ্ছেন। এইবার সেই অডিশনে যদি আমি পাশ করি, এটা কিন্তু লাইভ অডিশন, সেই লাইভ অডিশনে আমি যদি পাশ করি, একটা চয়েস গান আমাদের গাইতে হয়। প্রথম কথা হচ্ছে ওখানে আমাদের 15টা গানের লিস্ট দিতে হয়, সেই 15টা গানের লিস্টের মধ্যে একটি গান আমি আমার চয়েস গান করতে পারি। সেই চয়েস গানটা ওনাদের যদি ভালো লাগে তাহলে ওনারা পুরোটা শোনেন, না যদি মনে হয় যে না এনাকে এর গান চলবে না, কেন ওনারা আগেই থামিয়ে দেন। তার মানে এই নয় যে ওনাদের ভালো লাগলো না, ওনাদের হয়তো ভালো লাগলো কি লাগলো না সেটা ঠিক বলতে পারছি না। তা এবার তারপরে ওনাদের কাছে একটা একটা উপায় থাকে, সেটা হচ্ছে 15টি গানের মধ্যে 2টো বা 3টে গান, 1টি 2টো 3টে ওনারা বলতে পারেন এই গানগুলো আমরা শুনবো, মানে শিল্পী কতটা তৈরি সেটাকে দেখার জন্য। আমার একটি অডিশনে, অতুল প্রসাদের অডিশনে, আমার চয়েস গানের পরে ওনারা আমাকে 3টি গান ধরেছিলেন। তা এইবার যে এই প্রথম যে ধাপটা, সেটাকে আমরা বলি বি গ্রেড। একটা চিঠি আসে যে তুমি বি গ্রেড আর্টিস্ট হলে। এই বি গ্রেড আর্টিস্টের 3 বছরের মধ্যে আমার আপগ্রেডেশন করতে হয়, যদি আপগ্রেডেশন না হয় তাহলে কিন্তু আমার এই বি গ্রেডটাও চলে গেল। এর পরের গ্রেডটাই হচ্ছে বি হাই। বি হাইতে কি হয়, বি হাইতে 6টা গান আমাকে রেকর্ড করতে হয়, সেটা আকাশবাণীতে গিয়েই রেকর্ড করতে হয়, এবং সেখানেও সেই তানপুরা তবলা দিয়েই রেকর্ড হবে, হারমোনিয়ামের ব্যবহার হবে না, তানপুরার বদলে এসরাজ ব্যবহার করা যেতে পারে। এরপরে এই রেকর্ড পাঠানো হয় দিল্লিতে। দিল্লিতে আবার একটা প্যানেল অফ শিল্পী, তারা এটা দেখেন যে আমি বি হাই হওয়ার যোগ্য কিনা।
এরপরে আমরা হব বি হাই। বি হাই এর 3 বছরের মধ্যে আমাকে এ গ্রেডে আবার আপগ্রেডেশন করতে হবে, তারও এই অডিশন একই রকম। এরপরে আসে এ হাই। এ হাই যারা হন তারা হচ্ছেন মানে মোটামুটি খুবই প্রথিতযশা শিল্পী, এবং তাদের তাদের মানে কি বলবো, তাদের যে মান, সেই মান খুবই উচ্চ মানের তারা। এরপরে তারা আমাদের মানে এ হাই এর পরেও আছে, তারা হন আমাদের অল ইন্ডিয়া রেডিওর স্টার শিল্পী, যারা কিনা এই অল ইন্ডিয়া রেডিওর যে অডিশন নেওয়ার জায়গায় পৌঁছবেন। এই হচ্ছে মোটামুটি অল ইন্ডিয়া রেডিওর ব্যাপার। আমরা একদমই শেষে চলে এসেছি বৌদি। শেষে গিয়ে শুধু এই কথাটা বলার দুটো পার্ট আছে আমার শেষ কথা। সেটা হলো নজরুল সাহেব লড়াই ভালোবাসতেন, বিভিন্ন লড়াইয়ের ময়দানে নিজেই ছুটে গেছেন, যেটা রবীন্দ্রনাথেরও পছন্দ ছিল না, আর তার বন্ধু বান্ধবেরও পছন্দ ছিল না, কিন্তু উনি লড়াইটা করতে ভালোবাসতেন। তো আজকে এই যে লড়াই, আমি জানি তোমার জীবন সম্পর্কে তুমি পুরোটা না অবগুণ্ঠন করলেও তোমার জীবনে একটা বিরাট লড়াই আছে, তোমার মেয়ে বেলায় আছে, তোমার চাকরি বেলায় আছে, একটা লড়াই আছে। তাই আজকের ট্রিবিউটটা তো নজরুল সাহেবকেই, তাহলে এবং আজকে অতিথিও তুমি, তাই আজকের আমাদের শ্রদ্ধার্ঘ লড়াইকে, অর্থাৎ আমাদের সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট যেমন বলেছেন ডারউইন, তো সেরকম লড়াইটা যদি কারোর মধ্যে না থাকে সে সার্ভাইভ করতে পারবে না। তো এই মুহূর্তে দাঁড়িয়ে নজরুল ভীষণভাবে আমাদের কাছে প্রাসঙ্গিক। তাই নজরুল সাহেব চাইছেন তুমি আরো বেশি লড়াইয়ে এগিয়ে চলো এবং লড়াইয়ের মধ্যে থাকো। তাই তোমাকে একটি উপহার উনি পাঠিয়েছেন, আমার দায়িত্ব তোমাকে দিয়ে দেওয়া। অলিগারিও বন্ধুরা সোসাইটির সদস্য তুমি, এটা আমাদের গর্ব। সেই গর্ব থেকে দাঁড়িয়েও আজকে তোমাকে ছোট্ট জাস্ট টোকেন অফ লাভ। এবং নজরুল সাহেব চান আজকের যে বাংলা, সেই বাংলায় নজরুল সাহেব বেঁচে থাকলে উনি যে গানটা গেয়ে উঠতেন, নজরুল সাহেব চান সেই গানটাই তুমি গেয়ে ওঠো এবং ওই গানটা দিয়ে তুমি আজকের এই পডকাস্টটা শেষ করো। আমি যে গানটা বেছেছি এটা একটি বেতার নাটিকার গান, আগমনী গান বলে নজরুল গীতির বইতে আছে। এটাকে আমরা বলতে পারি দেশপ্রেমের গান, আবার বলতে পারি এটা সত্যি একটি আগমনী গান। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন, নিত্যা হয়ে রইবে ঘরে, নিত্যা হয়ে রইবে ঘরে, হবে না তোর বিসর্জন। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। সকল জাতের পুরুষ নারীর প্রাণ, সেই হবে তোর পূজা বেদী, মাতর পীঠস্থান। সেথা শক্তি দে, ভক্তি দে, পাতব মাতর সিংহাসন। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর